আচ্ছা, খেয়াল করো। আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের টপিকস হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। অধ্যায়ের টপিকটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এটাকে একটু আমাকে বলো, এর আগে যে দুটো অধ্যায় আমরা পড়লাম, 9 এবং 10, এই দুটো অধ্যায়ে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা খুঁজে পেয়েছো কিনা? না স্যার, আপনি যেগুলো করেছেন নোটস বানায় দিচ্ছি অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে দেখো, খুবই ছোট্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন করলেই প্রশ্ন কমন পাবা। দুই একটা দুটো প্রশ্ন করলেই পাবা। সেক্ষেত্রে একটু জ্ঞানমূলক প্রশ্ন দু একটা একটু বেশি করতে হবে। যাই হোক, ওটা সমস্যা নেই, ওটা আমি ঠিক করে দিচ্ছি। তবে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। তুমি চাইলে উত্তর করতে পারো, চাইলে না উত্তর করতে পারো, তবে আমার মনে হয় উত্তর করাটা বুদ্ধিমানের কাজ। খুবই সহজ একটা প্রশ্ন। অধ্যায়টা দেখো, অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। অর্থাৎ এই পুরাটাই আলোচনা করা হয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, চলো। এই অধ্যায়টা আলোচনা করার আগে আমরা কয়েকটা প্রশ্ন একটুখানি দেখি, যে আসলে এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, একটু খুবই মনোযোগ সহকারে দেখবা যে এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু দেখো, এই দিকে একটু মনোযোগ বাড়াও। এখানে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালগুলোতে এই প্রশ্নগুলো আসছে। এবং তোমাদের যে প্রশ্ন হবে, সেই প্রশ্নটা ঠিক এরকম, এই আদলেই একটা প্রশ্ন হবে। একটু খেয়াল করো, উদ্দীপকটা দেখো। মিতু তার বাবার কাছে তৃতীয় বিশ্বের একটি দেশের একটি তাৎপর্যপূর্ণ নির্বাচনের গল্প শোনে। উক্ত নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে ওই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে। সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেন। এই পর্যন্ত হচ্ছে উদ্দীপক। কর প্রশ্নটা দেখো, বলছে দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয়? কেউ কি একটু বলতে পারবা দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? এটা দশম অধ্যায়ে তোমাদেরকে পড়ানো হয়েছিল। 2004 সালে। 2004। রাইট, 2004 সালে। আচ্ছা, সবাই 1 নম্বর পেয়ে যাবা। এরপরে দেখো, খতে প্রশ্ন আসছে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? একটু মনে করার চেষ্টা করো তো, এটা কোন অধ্যায়ের প্রশ্ন ছিল? কোন অধ্যায়ের প্রশ্ন ছিল? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান তোমরা যে পড়লে, সেখানে জি বাংলাদেশ স্যার। নির্বাচন কমিশন ছিল না? জি স্যার। এই নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা আমি খুব ছোট করে বলছি, দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ওটা মনে রাখো। নির্বাচন কমিশন প্রথমত এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা আছে। বুঝতে পেরেছো? জি বাংলাদেশ স্যার। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা আছে। প্রথম লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে কিভাবে গঠিত হয়, দেখো। নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4জন নির্বাচন কমিশনার। তার মানে মোট কয়জন হলো? 5জন। একজন প্রধান নির্বাচন কমিশনার আর অনধিক 4জন, মানে 4জনের বেশি না, তারা হচ্ছে নির্বাচন কমিশনার। এই মোট 5জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। ঠিক আছে, দেখো তো জি। কারো কোনো কনফিউশন আছে কিনা। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বাংলাদেশ সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এটার মোট সদস্য সংখ্যা হচ্ছে 5জন, একজন প্রধান নির্বাচন কমিশনার আর 4জন অন্যান্য নির্বাচন কমিশনার। ঠিক আছে, বাংলাদেশ নির্বাচন কমিশনারের বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি সচিবালয়ও আছে, যেটার নাম হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। এটা সপ্তম অধ্যায় যখন পড়বো তখন আরো বেশি এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, পরের প্রশ্ন বলছে, নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচনের
সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। এখানে যে কথাটা বলা আছে, তোমার কি এটা দেখে মনে হচ্ছে যে এটা 2000 রিসেন্ট যে নির্বাচনটা হলো 26 সালের নির্বাচন? স্যার, এটা 1990 সালের গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। 91 না বলা স্যার? হয়েছে, হ্যাঁ। এটা 91 এর। আমরা এখনো তো এই চ্যাপ্টারের ভিতরে ঢুকিনি। জাস্ট কোন ধরনের প্রশ্ন আমাদেরকে ফেস করতে হবে সেটা আমরা আগে একটু প্রস্তুতি নিচ্ছি যে এই টাইপের প্রশ্ন আসবে। আমরা তো এখন চ্যাপ্টারের ভিতরে যাইনি, সুতরাং এটা তোমার পারারও কথা না। তারপর আমি বলছি যে যেখানে বলা, তুমি হয়তো ভাবতে পারো যে এই নির্বাচনের পূর্ব এই নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে ওই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এই টাইপের ক্লু দেখে তোমার কি মনে হতে পারে যে এটা আমাদের 26-এর নির্বাচন হতে পারে? আমার প্রশ্ন এই জায়গাটায়, এটা কি তোমার মনে হতে পারে যেটা 26-এর নির্বাচনকে ইন্ডিকেট করে? না। এই জায়গাটা একটুখানি খেয়াল করো, কারণ এখানে বলছে যে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেন। এখন এই আমাদের এই যে নির্বাচনটা হলো, এই এই নির্বাচনে তো সকল দল, এখানে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। জাস্ট তোমার যাতে মনে না হয় যে এটা 26-এর নির্বাচন, এই জন্য আমি বিষয়টা একটু পরিষ্কার করলাম। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? স্যার, জি স্যার। জি স্যার। আমি কি বোঝাতে পেরেছি আমার কথাটা? আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার। তাহলে এরপরে ঘতে দেখো কি বলছে। ঘতে এসে বলছে যে উক্ত নির্বাচন, মানে ওই যে নির্বাচনটা হলো, ওই নির্বাচনটা গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক। তোমার পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। এটা আমরা মূল্যায়ন করবো, চিন্তা করো না। আগে আমরা দেখে আসি। আরেকটা প্রশ্ন, আরেকটা উদ্দীপক, খেয়াল করো। এখন কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। স্যার, মাঝে মাঝে আটকে যায় স্যার। আচ্ছা, মাঝে ইন্টারনেটের মাঝে। ইস্যু মেবি স্যার। আচ্ছা, একটু একটু দেখো, না শুনতে পেলে আমাকে জানাও। এই প্রশ্নটা একটু খেয়াল করো। প্রতিনিধি প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে বলা হয় নির্বাচন। তুমি ছোট্ট করে নোট করো, নির্বাচন কি? এটা হচ্ছে আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন। নির্বাচন কি? প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকেই বলা হয় নির্বাচন। তুমি নির্বাচন আরো কি বলতে পারো? অনেকগুলো বিকল্পের মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়াই হলো নির্বাচন। তুমি তোমার মতো করে লিখতে নির্বাচন। পারবা, প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া হলো নির্বাচন। এটা লিখতে পারো। অথবা অনেকগুলো বিকল্পের মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। স্যার, আপনার ইন্টারনেট একটু ইস্যু হচ্ছে স্যার, কথা আটকে কথা যাচ্ছে বারবার। কেটে কেটে যাচ্ছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, স্যার, এখন আবার ঠিক এখন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই ফোনের ওয়াইফাইটা বন্ধ করতো। আচ্ছা, এটা এখন কি স্যার শুনতে পাচ্ছো? এক্সকিউজ। একটু দেখো। আচ্ছা, খেয়াল করো। তাহলে নির্বাচনের সংজ্ঞাটা বুঝতে পেরেছো? প্রতিনিধি জি বাছাইয়ের স্যার। প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। অথবা আরেকটা কি, নির্বাচন। অনেকগুলো বিকল্পের মধ্য থেকে অনেকগুলো বিকল্পের মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। ঠিক আছে? তুমি যখন কলেজে ভর্তি হলে তখন তোমার সামনে অনেকগুলো সাবজেক্ট ছিল, অর্থনীতি ছিল, পৌরনীতি ছিল, সমাজ বিজ্ঞান ছিল। তখন এখানে আসার সাথে কি তোমাকে এটাই বলা হয়েছিল যে পৌরনীতি আছে, তোমাকে পৌরনীতি নিতে হবে, এরকম কথা বলা ছিল? না, তোমার সামনে অনেকগুলো বিকল্প না ছিল, স্যার। এবং এই অনেকগুলো বিকল্পের মধ্য থেকে তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটাই বেছে নিয়েছো। এটাই হচ্ছে নির্বাচন। ঠিক আছে? গেল। প্রথম লাইন দেখো, প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকেই বলা হয় নির্বাচন। বাংলাদেশেও জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচক মণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করে শাসক প্রতিনিধি বাছাই করে।
কাজেই নির্বাচন ব্যবস্থায় নির্বাচক মণ্ডলীর ভূমিকা অনস্বীকার্য। প্রশ্ন লেখো, নির্বাচক মণ্ডলী কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে যদি একটা জ্ঞানমূলক বা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী কি। প্রশ্ন তুমি এটা পাবাই। লিখছি স্যার। লিখতে পেরেছো? আসো, নির্বাচক মণ্ডলী জি কি? খুবই সহজ করে বলি, নির্বাচনে যারা প্রতিনিধি বাছাই করে, অর্থাৎ নির্বাচনে যারা ভোট দেয়, এই ভোটারদের সমষ্টি হচ্ছে নির্বাচক মণ্ডলী। তাহলে নির্বাচক মণ্ডলী কারা? আমরা, অর্থাৎ নির্বাচনে যারা ভোট প্রদান করে তারা হচ্ছে নির্বাচক মণ্ডলী। ঠিক আছে? জি ছোট করে নোট করে নাও, নির্বাচনে যারা ভোট প্রদান করে তাদের সমষ্টি হচ্ছে নির্বাচক মণ্ডলী, বা ভোটারই হচ্ছে নির্বাচক মণ্ডলী। তুমি যেভাবে আরো যদি সহজ করে বলতে চাও, যারা নির্বাচন করে তারাই হচ্ছে নির্বাচক মণ্ডলী। ঠিক আছে? কোনো সমস্যা আছে? জি স্যার। না। এবার আসো ক এর প্রশ্ন। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? সরকারের আইন বিষয়ক উপদেষ্টা কে অ্যাটর্নি বলো? জেনারেল। রাইট, অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল না জেনারেল। স্যার? অ্যাটর্নি জেনারেল, এই তো, ভালো পারো। অ্যাটর্নি জেনারেল সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে? 64। 64 এক অনুযায়ী এটার 64 গঠন স্যার সম্পর্কে স্যার বলা আছে, 64। হ্যাঁ। 64-তে বলা আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো তো মেলে কিনা। কমনওয়েলথ বলতে কি বুঝো? কমনওয়েলথ কি, কে বলবা? স্যার কমনওয়েলথ হলো সাবেক ব্রিটিশ, এই যে কি বলে, মনে নেই উপনিবেশভুক্ত, স্যার। সবাই বলো, সাবেক উপনিবেশ ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশ সমূহে নিয়ে যে সংগঠন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে গঠিত কমনওয়েলথ। আন্তর্জাতিক সংগঠন। হ্যাঁ, তোমাদের কি সমস্যা হচ্ছে আমার কথা শুনতে? তো হঠাৎ হঠাৎ স্যার একটু সমস্যা হচ্ছে স্যার স্যার। এখন ঠিক আছে, হঠাৎ হঠাৎ কেটে যায় কথা আচ্ছা, আপনার। আচ্ছা, খেয়াল করো, এই সময় নেটওয়ার্কের একটা চাপ থাকে বেশি তো। আচ্ছা, যাই হোক, এর পরেরটা দেখো, কমনওয়েলথ কি, এইটা নিয়ে যারা আছো এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? ভেবে দেখো, আমি আবার না স্যার। সমাধান করে দিচ্ছি। সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত, অর্থাৎ একটা সময় ব্রিটিশরা যাদেরকে শাসন করত এখন করে না, এই সমস্ত দেশ নিয়ে একটা আন্তর্জাতিক সংগঠন তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় কমনওয়েলথ। এই কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে মালব্রো হাউস। বাংলাদেশ হচ্ছে কমনওয়েলথের 32তম সদস্য। তারপর প্রশ্ন আছে, এরপরে গতে বাংলাদেশের নির্বাচন আবার ব্যবস্থার আটকে যাচ্ছে বৈশিষ্ট্য। স্যার। স্যার গয়ের আরেকবার প্রশ্ন, বলুন, কথা কেটে গেছে। গয়ের প্রশ্ন দেখো, কমনওয়েলথ, কমনওয়েলথ হচ্ছে সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। অর্থাৎ একটা সময় ব্রিটিশরা দেশকে যে সমস্ত দেশকে শাসন করত কিন্তু এখন করে না, ওই সমস্ত দেশ নিয়ে কমনওয়েলথ গঠন করা হয়। আমরা কি জানি যে বিশ্বের অধিকাংশ দেশ তারা শাসন করত, এবং বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দেশ শাসন করেছে ব্রিটিশরা, এবং তারা যাদেরকে শাসন করেছে ওই সমস্ত দেশ নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। আসো, গয়ের প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। কিছুক্ষণ পরেই আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলবো। ঠিক আছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। ঘয়ের প্রশ্ন, উদ্দীপকের সর্বশেষ বাক্যটির যথার্থতা নিরূপণ করো। সর্বশেষ বাক্য কোনটা ছিল বলতো? কাজেই কাজেই নির্বাচন নির্বাচন ব্যবস্থায় ব্যবস্থায় নির্বাচক। নির্বাচক মণ্ডলীর ভূমিকা অনস্বীকার্য। তার মানে এই নির্বাচনে একজন ভোটারের কি কি ভূমিকা আছে, তার কি দায়িত্ব আছে, সে কি করতে পারে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। চলো, এরপরে আমরা পরেরটা দেখি। আরো একটা প্রশ্ন দেখো, এটা হচ্ছে শেষ। এই রাষ্ট্রের কেবল সর্বনিম্ন 21 বছর বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার রয়েছে। খেয়াল করবা, শুধুমাত্র কাদের ভোটাধিকার রয়েছে? স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে না।
এখন শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো, উদ্দীপকটা একটুখানি খেয়াল করো আগে। উদ্দীপকটা খেয়াল করো যে এ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে কেবল সর্বনিম্ন 21 বছর বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার রয়েছে। এখানে কাদের ভোটাধিকার রয়েছে? সকল নাগরিকের ভোটাধিকার রয়েছে নাকি শুধুমাত্র একটা শ্রেণীর ভোটাধিকার রয়েছে বলো তো? আমাকে শুনতে পাচ্ছো? স্যার কিছু শোনা যায় না তো। এখন শুনতে পাচ্ছো? দেখো তো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার ইন্টারনেট ইস্যু স্যার, ওই যে একটু পর পর আপ ডাউন করতেছে স্যার আপনার। মানে এখন কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, উদ্দীপকটা পড়ো। দেখো, এই রাষ্ট্রে কেবল সর্বনিম্ন 21 বছর বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার রয়েছে। এখানে কি মহিলাদের ভোটাধিকার আছে? উদ্দীপকে কি বুঝতেছো, এখানে মহিলাদের ভোটাধিকার আছে? Check. আমাকে শুনতে পাচ্ছ? না স্যার। এখানে স্যার উদ্দীপকটা হঠাৎ একটু হঠাৎ পড়ে শোনা ফেলো। যাচ্ছে, কিছুক্ষণ পর আবার আমার ইন্টারনেট আপ ডাউন শোনা করতেছে। যাচ্ছে, কেটে যাচ্ছে। আচ্ছা, স্যার ঠিক সব আছে, দেখো। যখন আপনি বলেন আমাকে শুনতে পাচ্ছো, ওই সময় ঠিক মতো শোনা যায়, যখন কোয়েশ্চেন আচ্ছা, করেন ঠিক তখন আছে, কেটে যায়। শুনতে পাবা। এখন দেখো উদ্দীপকটা, উদ্দীপকটা পড়ে ফেলো। দেখো, এখানে বলা হচ্ছে 21 বছর বয়স্ক পুরুষ নাগরিকদের ভোটাধিকার আছে। এই পর্যন্ত পড়তে পেরেছো? এখানে কি সবার ভোটাধিকার আছে নাকি শুধুমাত্র পুরুষদের আছে? পরে দেখো, শুধু পুরুষ নাগরিকগণ প্রকাশ্যে ভোটদানের মাধ্যমে প্রতিনিধি, আমি পড়ি একটু শোনো। শুধু পুরুষ নাগরিকগণ প্রকাশ্যে ভোটদানের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করতে পারে, কিন্তু এই রাষ্ট্রে নাগরিকগণ নির্বাচন সম্পর্কে উদাসীন। বেশিরভাগ নাগরিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে না এবং প্রার্থী সম্পর্কেও তারা ভালোভাবে অবগত হতে আগ্রহী না। উদ্দীপকটা বুঝতে পেরেছো? জি স্যার। দেখো, খেয়াল করো তো, কয়টা জিনিস একটুখানি মাথায় নাও। বলছে এখানে সবার ভোটাধিকার নেই, শুধুমাত্র কাদের আছে? পুরুষদের। তারপরে কি আছে? এরপরে বলছে ওই রাষ্ট্রের নাগরিক নির্বাচন পুরুষদের। হ্যাঁ, ওই রাষ্ট্রের নাগরিক নির্বাচন সম্পর্কে উদাসীন, মানে ওদের ভোট হইলেই কি, না হইলেই কি। তারপরে কি বলছে? বেশিরভাগ নাগরিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে না এবং প্রার্থী সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথাও নেই। আসো, বাংলাদেশে কত সালে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বলতে পারবা? বাংলাদেশের স্যার প্রথম নির্বাচন 73 স্যার। 1973। 1973। গুড। ক্ষয়ের 1973। প্রশ্ন, হ্যাঁ, ক্ষয়ের প্রশ্ন। এই প্রশ্নটা লিখে ফেলো। সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়? এই অধ্যায়টা আজকে পড়বো, এটা তোমাদের আর কোনোদিন পড়া লাগবে না। লেখো, ক্ষয়ের প্রশ্নটা লেখো। সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝো বা কি বোঝায়? সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়? লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, সার্বজনীন ভোটাধিকার মানে কি? জাতি, ধর্ম। ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে যখন সকলেই ভোট দিতে পারে, অর্থাৎ সকলেরই ভোট দেওয়ার অধিকার আছে, তাকে সর্বজনীন ভোটাধিকার বলে। তাই তো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এবার আসো তো, গয়ের প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত এ রাষ্ট্রের সাথে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর পার্থক্য বর্ণনা করো। এই রাষ্ট্র তুমি যেটা পড়লে, এই রাষ্ট্রের ভোট দিতে গেলে কত বছর বয়স লাগে? নিম্নে 21। 21। তোমার দেশে কত লাগে? 18। 18। এবার এ রাষ্ট্রে শুধুমাত্র পুরুষ পুরুষ নাগরিকরা ভোট দেয়। তোমার রাষ্ট্রে কি? নারী পুরুষ সবাই, সর্বজনীন। পার্থক্য, পার্থক্য করতে পারতেছো? জি স্যার। তারপরে দেখো, এখানেই শেষ না, আরো আছে। বলছে
পরে বলছে শুধু পুরুষ নাগরিকগণ প্রকাশ্য ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমাদের এখানে নারী এবং পুরুষ উভয় জেন্ডারই, ট্রান্স তোমার যারা আছে, থার্ড জেন্ডার যারা আছে, তারা সবাই প্রকাশ্যে ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পারে। তারপরে কি বলছে, এই রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচন সম্পর্কে উদাসীন। তোমার রাষ্ট্রের জনগণ কি নির্বাচন সম্পর্কে উদাসীন? বাংলাদেশের নির্বাচন আসছে, নির্বাচনের যে আমেজ, চায়ের দোকান থেকে শুরু করে গ্রাম, গ্রাম থেকে শহর, মফস্বল, প্রত্যেকটা জায়গায় নির্বাচনী একটা আমেজ কাজ করে অনেক। তাহলে কি এই রাষ্ট্রের সাথে আমার রাষ্ট্রের কি পার্থক্য আছে? জি ইয়েস স্যার। স্যার। বেশিরভাগ নাগরিক এই রাষ্ট্রে, বেশিরভাগ নাগরিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে না। বাংলাদেশের প্রার্থীদের প্রচারণায় তো ঘুমানোই যায় না, মাইক দিয়ে, তারপরে ব্যানার, ফেস্টুন, তারপরে এই যে রাস্তাঘাটে কত কি নির্বাচনী প্রচারণা। তাহলে কি এ রাষ্ট্রের সাথে তোমার পার্থক্য আছে না? তারপরে জি কি স্যার। জি লাস্ট স্যার। দেখো, প্রার্থী সম্পর্কে এ রাষ্ট্রের জনগণ ভালোভাবে অবগত হয় না। কিন্তু আমরা কি করি, ওই প্রার্থীর কত টাকা আছে, ওই প্রার্থী কি করে, ওই প্রার্থী কোন দলের, ওই প্রার্থী কোন তারিখে কি করেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে আমরা প্রার্থীকে ভোট দেই। তাহলে কি এই রাষ্ট্রের সাথে তোমার রাষ্ট্রের পার্থক্য করতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পরীক্ষায় এগুলো কিন্তু সব পরীক্ষার প্রশ্ন। যদি এই তোমার প্রশ্নটাও ঠিক এরকমই হবে, তাহলে কি তুমি সমাধান করতে পারবে না? স্যার এটা ব্যাখ্যা আকারে রাখলে ভালো হয় না পার্থক্য আকারে স্যার, ওই যে পয়েন্ট আকারে? না, এটা বলেছে পার্থক্য বর্ণনা করো। পার্থক্য বর্ণনা করবা, 1 2 3 দিয়েও লিখতে পারো যে এ রাষ্ট্রে 21 বছর বয়স্ক নাগরিকদের ভোটাধিকার রয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রে অর্থাৎ বাংলাদেশে 18 বছর বয়স্ক নাগরিকের ভোটাধিকার রয়েছে। 2 নাম্বার, এই রাষ্ট্রে শুধুমাত্র পুরুষ নাগরিকগণ ভোট দেয়, আর আমাদের রাষ্ট্রে পুরুষ এবং মহিলা সবাই ভোট দিতে পারে। এই রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচন সম্পর্কে উদাসীন, কিন্তু আমাদের রাষ্ট্রের নাগরিকগণ আগ্রহী। এখানে বেশিরভাগ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে না, আমাদের এখানে করে। তারা প্রার্থী সম্পর্কে খোঁজ রাখে না, আমাদের জনগণ প্রার্থী সম্পর্কে খোঁজ রাখে। লিখতে পারবা কিনা? জি স্যার। জি স্যার। নাম্বারের প্রশ্ন দেখো, রাষ্ট্রের নির্বাচনে নাগরিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কি তাই মনে হয়? রাষ্ট্রের নির্বাচনে নাগরিকদের ভূমিকা কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ। এইটা তোমাকে মূল্যায়ন করতে হবে। যাই এবার দেখি এর পরে কি আছে। চলো, এটা হচ্ছে পয়েন্ট গুলো লেখো, আমাদের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। যেটা প্রশ্ন তোমার এই যে উদ্দীপকে পড়েছিল না একটু আগে, দেখলাম যে এই নাম্বার প্রশ্নটা দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। বা নাম্বারটা দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। ঠিক আছে? জি। আচ্ছা, যাচ্ছি। এর আগে দুটো জ্ঞানমূলক প্রশ্ন বলেছিলাম, নির্বাচন কি, সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝো, নির্বাচক মণ্ডলী কি, এই তিনটা লিখতে পেরেছো? আর একটা বলেছিলাম, জি স্যার। নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটা একটু লেখো, জি। তারপরে যাচ্ছি। লিখতে পেরেছো? ইয়েস জি স্যার। স্যার। স্যার আরেকবার বলেন। কোনটা আবার বলবো? স্যার মাত্র যে প্রশ্নটা বললেন। হুম, নির্বাচন লাস্টে কোনটা কমিশনের বললাম? গঠন পদ্ধতি। হ্যাঁ, স্যার এটা। নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি, এটা লেখো। তারপরে প্রশ্ন লেখো, গণভোট কি। লিখতে পেরেছো? গণভোট কি, জি এটার উত্তরটা লেখো। সরকার বা রাষ্ট্র কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে স্যার। জনগণের মতামত আচ্ছা, আরো সহজ করে দেই, দেখো তুমি লেখো, স্যার। গণভোট হচ্ছে একটা প্রক্রিয়া। আচ্ছা স্যার, আসতেছে না।
সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, উদ্দীপকে যে প্রশ্ন দেখালাম সেই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। এর আগে যে প্রশ্নগুলো লিখতে বলেছিলাম সেই সবগুলো প্রশ্ন কি লিখতে পেরেছো? প্রশ্নগুলো কি লিখতে পেরেছো? জি স্যার। স্যার, আচ্ছা, কি ছিল নির্বাচন কি, সার্বজনীন ভোটাধিকার কি, নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝো, এরপরে আরেকটা ছিল গণভোট কি, যেটা উত্তর আমি তোমাদেরকে লিখে পাঠিয়েছি। আরেকটা প্রশ্ন লেখো, এক ব্যক্তি এক ভোট বলতে কি বোঝো? এক ব্যক্তি এক ভোট বলতে কি বোঝো? এক ব্যক্তি এক ভোট বলতে কি বোঝো? লেখা হলে আমাকে জানাও। জি স্যার, লেখা শেষ। আচ্ছা, good. এর বাইরে তোমার আর কোনো প্রশ্ন পড়তে হবে না, এই প্রশ্নগুলো পড়লেই তুমি পেয়ে যাবা। ঠিক আছে? আর এমসিকিউ প্রশ্ন কিছু আছে। এমসিকিউ প্রশ্ন আমি একটু পরেই বলি, আগে এটা একটু মেয়েটা সমাধান করে আসি। যাই হোক, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, 1 নাম্বার, একটু দ্রুত লেখো, সার্বজনীন ভোটাধিকার, শুধুমাত্র পয়েন্ট লেখো, সার্বজনীন ভোটাধিকার। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রথম যে বৈশিষ্ট্য বা প্রধান যে প্রধান বৈশিষ্ট্য বলতে পারো, সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকার, তোমরা এটা করো না, এই যে কে এটা করলা, এটা হচ্ছে একটু হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকারটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ যাদের বয়স 18 তারা সবাই ভোট দিতে পারে। এরপরে দেখো, 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভোটার তালিকা। তোমরা তো কেউ ভোট দিতে পারোনি এখন পর্যন্ত, কেউ ভোট দিয়েছো? এখন স্যার পর্যন্ত আমি কেউ দিছি, স্যার আমি আচ্ছা দিছি। আচ্ছা, স্ক্রিনে যে দাগগুলো এটা কে দিচ্ছ? এটা কি তোমাদের ওখান থেকে আসছে না? স্যার, যদি আপনি না দেন তাহলে তো অন্য কেউ দিয়েছে। কিন্তু অন্যদের তো দেওয়ার কথা না। রিফাত, দেখো তো বিষয়টা একটু। আচ্ছা, 2 নাম্বার লেখো ভোটার তালিকা। 2 নাম্বারটা হচ্ছে ভোটার তালিকা। স্যার রিফাত নাই। শেষ। কোনটা? এটা লিখেছো? স্যার আননোন কে জানি ঢুকছে স্যার, এই যে সবার প্রথমে নাম আসছে, নাম নাই কোনো। এই যে 1F দিয়ে এটা, জি স্যার। ও লিংক পাচ্ছে কিভাবে? তোমরা তো দিচ্ছ, লিংক পাচ্ছে কিভাবে বলো আমাকে। স্যার আচ্ছা, কেউ একজন দিছে। ভিডিও অন করে পড়তে বললেন স্যার, সবাই মনোযোগ দিয়ে পড়বে। নো স্যার, ভিডিও অন করে। আচ্ছা, এরপরে দেখো, স্যার, 2 নাম্বার। হতে পারে যে এমন কেউ আমাদের সিভিক্স গ্রুপে আছে যার ফেক আইডি আছে, সে এই মেসেঞ্জার থেকে লিক তার ফেক আইডিতে শেয়ার করে মেসেঞ্জার থেকে শেয়ার করে। আচ্ছা থাক, বাদ দাও। স্যার আমার নাম স্পাইডারম্যান, তো আমার আবার বের করে দিয়েন না। আচ্ছা, বাদ দাও। দেখো, সার্বজনীন ভোটাধিকার এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি, তুমি বুঝতে পারছো না? এখান থেকে প্রশ্ন আসবে তোমার পরীক্ষায়। সার্বজনীন ভোটাধিকার, এই প্রশ্ন এখন আমি যেটা পড়াচ্ছি এটা পরীক্ষায় আসবেই। 1 নাম্বার পয়েন্ট লেখো, সার্বজনীন ভোটাধিকার। 2 নাম্বার হচ্ছে ভোটার তালিকা, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি নির্বাচনী এলাকার ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য। পরেরটা লেখো, সরল ভোট পদ্ধতি। পরেরটা লেখো, সরল ভোট পদ্ধতি, অর্থাৎ আমাদের যে ভোট দেওয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে অত্যন্ত সহজ এবং সরল প্রকৃতির। এখানে যারা ভোট দিয়েছো তারা দেখবা, বা যারা দাওনি তারা সামনে দেখবা, বাম পাশে প্রার্থীর নাম থাকে এবং ডান পাশে
প্রতীক থাকে, মানে খুব সহজেই তুমি এটা বাছাই করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা হচ্ছে খুব সরল এবং সহজ পদ্ধতি। তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাও, সেখানে 6 মাস ধরে নির্বাচন হয়। সেখানে প্রাইমারি নির্বাচন হয়, ককাস হয়, ইলেকট্রাল কলেজের নির্বাচন হয়। ওদের 6 মাস লাগে নির্বাচন শেষ হতে। কিন্তু বাংলাদেশের নির্বাচনটা একদিনেই হয়ে যায়, এবং ওই দিন মোটামুটি রাত 10টা 11টার ভিতরে বোঝা যায় যে কোন সরকার ক্ষমতায় যাচ্ছে। পরেরটা লেখো গোপন ভোট পদ্ধতি। যারা ভোট দিয়েছো তারা জানো, আমাদের নির্বাচন ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে গোপন ভোট পদ্ধতি। এখানে ভোট কেন্দ্রে একটা কালো কাপড় দিয়ে, অর্থাৎ বুথ গুলো কালো কাপড় দিয়ে এটা ঘেরা থাকে, যে তুমি কাকে বা কোন প্রতীকে ভোট দিচ্ছ এটা অন্য কোনো মানুষের জানার কথা না, বা জানার সুযোগও নেই। এটা হচ্ছে গোপন ভোট পদ্ধতি। দুটো পয়েন্ট লিখতে পেরেছো? দুটো জি লিখতে স্যার। পেরেছো? গুড। পরেরটা লেখো Yes, sir. প্রত্যক্ষ ভোট পদ্ধতি। প্রত্যক্ষ ভোট পদ্ধতি দুটো জিনিস, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ হচ্ছে মানুষ, আমি যেটা সরাসরি করি সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে যেটা আরেকজনকে দিয়ে করানো হয়। বাংলাদেশের ভোট কি আরেকজনকে দিয়ে দেওয়ানো হয় নাকি নিজেরটা নিজে দিতে হয়? আমরা তো নিজেরটা নিজে দেই, এই জন্য এটাকে আমরা বলছি প্রত্যক্ষ ভোট পদ্ধতি। ঠিক আছে, এরপরে লেখো নির্বাচন অনুষ্ঠান। আমার এত পয়েন্ট লাগবে না, তুমি 4টা 5টা পয়েন্ট লিখলে হবে। জাস্ট আমি বলি, তোমার পছন্দ মতো তুমি এটা নিও। নির্বাচন অনুষ্ঠান, ঠিক আছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদ সদস্যের নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন। সেটা হচ্ছে 5 বছরের জন্য। শান্তা, তুমি তো তোমার খাবার ডাক্তার তুমি দিচ্ছ। সবাই শুনতে পাচ্ছ আমাকে? স্যার কথা বেজে বেজে আসছে। আচ্ছা, পয়েন্ট গুলো লিখে ফেলো। নির্বাচন অনুষ্ঠানটা লিখতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের নির্বাচন মানে মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরেরটা লেখো নির্বাচনী এলাকা। অর্থাৎ টোটাল বাংলাদেশকে 300টা আসনে ভাগ করা হয়েছে আমাদের জাতীয় সংসদের জেলা অনুযায়ী। অর্থাৎ জেলার জনসংখ্যা আয়তন অনুযায়ী সংসদীয় আসনে এটা ভাগ করা আছে। তবে আমাদের বিভিন্ন জেলায়, যেমন ঢাকা জেলায় 20টা আসন আছে, ঠিক আছে, আমার জেলায় 4টা আসন আছে, তোমাদেরটা এরকম করে ভাগ ভাগ করা আছে। শুধুমাত্র রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই জেলায় একটা একটা করে আসন আছে। ঠিক আছে, তারপরে দেখো পয়েন্টটা লেখো নির্বাচন কমিশন। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে থাকে আর কি। এরপরে আসো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো বললাম, এখান থেকে তোমাকে 4টা বা 5টা বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ করতে হবে। এখানে কোনো ঝামেলা আছে তোমার? এখানে কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। না স্যার। এখান থেকে 4টা 5টা প্রশ্ন মানে অবশ্যই মুখস্থ করবা। এবং শুনে রাখো, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, আসে মানে আসবে, এবং আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য পরীক্ষায় পড়বে পড়বে পড়বে। ঠিক আছে, সুতরাং সুতরাং তুমি এই জায়গা থেকে এটা আগেই রেডি করে ফেলো, তুমি কোন 4টা পয়েন্ট বা কোন 5টা পয়েন্ট তুমি রেডি করবা। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আসো, আমাদের জাতীয় সংসদের যে অনেকগুলো নির্বাচন হয়েছে, আমাদের এতগুলো নির্বাচন পড়ার দরকার নেই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমাদের দেখো 73-এ নির্বাচন হয়েছে, তারপরে তোমার 79-তে হয়েছে, 86-তে হয়েছে, 88-তে হয়েছে, 91 হয়েছে, 96 হয়েছে, 2001-এ হয়েছে। আমরা এত দূর যাচ্ছি না, আমরা প্রথমটা পড়বো এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পড়বো। আসো, এটা হচ্ছে 1973 সাল, অর্থাৎ বাংলাদেশের
প্রথম নির্বাচন এটা। 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, 1973 সালে প্রথম একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসনে জয়ী হয়েছিল। ঠিক আছে, এটা একটু দেখো, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যদি লাগে। অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া দল ছিল? 1973 সালে 7ই মার্চ। হ্যাঁ, না ছিল তো, এখানে অনেকগুলো দল ছিল। আওয়ামী লীগ ছিল, সমাজতান্ত্রিক দল ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে কৃষক শ্রমিক সমাজবাদী দল ছিল, কংগ্রেস, জাতীয় গণতান্ত্রিক, অনেকগুলো দল ছিল। 1973 সালে তো আওয়ামী লীগের নাম আওয়ামী মুসলিম লীগ ছিল না? কয়টা? আমাকে শুনতে পাচ্ছ? স্যার আওয়ামী মুসলিম লীগ থেকে স্যার জি শোনা স্যার। যাচ্ছে? কত সালে বাদ দেওয়া হয়? 1956 সালে না স্যার, নাকি 54 সালে? কত 55 সালে? 55, 1955 সালে ওটা। সালে নাম পরিবর্তন করা হয়। ঠিক আছে, আচ্ছা, তোমার এটাও এত বেশি দরকার নেই। তুমি এই নির্বাচনটা আসো, দেখতে পাচ্ছ? জি স্যার। এই এক এই একটা নির্বাচন তুমি পড়ো। কি পড়লাম? এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। আমি বলেছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, আর এই একটা নির্বাচন পড়ব, 1991 সালের সংসদ নির্বাচনটা। এর বাইরে তোমার আর কিছু করতে হবে না। এটা পড়লে হবে তো? শোনা যায় না? এখন শুনতে পাচ্ছ আমাকে? লেখো, পঞ্চম সংসদ নির্বাচন 1991। জি স্যার লিখেছি। লিখতে পেরেছো? আচ্ছা, আমি যা বলছি শোনো। তুমি এই একটাই নির্বাচন পড়বা, আর কোনো নির্বাচন তোমার পড়া লাগবে না, একটাই। ঠিক আছে, আসো, এই নির্বাচনটা একটুখানি শোনো। এই নির্বাচনটা একটুখানি পেছনে না গেলে হবে না। 1975-এর ঘটনা, এটা তো সবাই জানো নাকি? 1975-এর ঘটনা তো সবাই জানো। জি স্যার। 75-এর পর থেকে একদম 91 সাল, অর্থাৎ এই যে নির্বাচনটা, পঞ্চম সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দেশে কিন্তু সামরিক শাসন ছিল। এটা তো জানো। তোমার শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর পর থেকে, তখন খন্দকার মোস্তাক, এরপরে তোমার জিয়াউর রহমান সাহেব, ওই সময়ও তো সামরিক শাসক ছিলেন উনি, অর্থাৎ সেনা শাসন। এরপরে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আসলে, উনাও সেনা শাসন। এরপরে এই যে হুসাইন মোহাম্মদ এরশাদ, যাকে হচ্ছে আহ বিতাড়িত করে, অর্থাৎ যে উদ্দীপকটা আমরা দেখলাম, এই উদ্দীপকটা, মানে প্রথমে যেটা আমরা দেখেছিলাম আমি ওটার কথা বলছি। এই দীর্ঘ 9 বছরের এরশাদ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের প্রথম গ্রহণযোগ্য এবং সম্পূর্ণ গণতান্ত্রিক যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা মনে হচ্ছে 1991 সালে। এবং 1991 সালের এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু গণতন্ত্রের পথ শুরু হয়। বুঝাতে পেরেছি? যার কারণে এই সংসদ নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, আমার কথা বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। আসো, এই নির্বাচনের ফলাফলটা একটুখানি জেনে নাও। 1991 সালে এটাতে বিএনপি ক্ষমতা এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 300 আসনের ভিতরে 142টি আসন তারা পেয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ 88টি আসন পেয়েছিল।
জাতীয় পার্টি 35টা পেয়েছিল, জামায়াত ইসলাম 18টি পেয়েছিল, বাকশাল 4টি, কমিউনিস্ট পার্টি 5টি, ন্যাপ 1টি, গণতান্ত্রিক পার্টি 1, ইসলামী ঐক্যজোট 1 এবং জাকের পার্টি কোনো আসন পায়নি। ঠিক আছে, এই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নটা লেখো। একটু উদ্দীপকে ফিরে যাও তো। দেখো তো কি লেখা ছিল। উক্ত নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক। এটা কোন নির্বাচন বলো তো? এটা কোন নির্বাচন বলবা? স্যার 1991 সালের নির্বাচন। এটা তো একেবারে প্রথম যে উদ্দীপকটা আমরা সমাধান করেছিলাম সেটা, এটা 1991 সালের নির্বাচন। আমি আবার বলছি, এটা আবেগ দিয়ে যদি এরকম ধরনের উদ্দীপক আসে, এটা কিন্তু 26-এর নির্বাচন না, এটা কিন্তু 1991 সালের নির্বাচন। ঠিক আছে, এরকম ধরনের উদ্দীপক কি আসবে? খেয়াল করো। এই নির্বাচনের সাথে বাংলাদেশের কোন নির্বাচনের বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে 1991 সালের নির্বাচনের বৈশিষ্ট্য, নির্বাচনের সাদৃশ্য আছে। ঘ নাম্বার প্রশ্ন দেখো, এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রা মাইল ফলক অবলিক, লেখো প্রশ্ন লেখো। লেখো 1991 সালের নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক অবলিক 91 সালের নির্বাচনের গুরুত্ব। লিখতে পেরেছো? জি লিখতে স্যার। পেরেছো এটা? অথবা গণতান্ত্রিক গণতন্ত্রের পথকে গণতন্ত্রের পথকে সুগম করে, বিশ্লেষণ করো। যাই হোক, তার উত্তর এখন আমি যেটা বলছি এটা। তোমাকে আমি শুধুমাত্র একটাই নির্বাচন করতে বললাম, একটাই নির্বাচন, আর কিছু না। তুমি এখান থেকে মাত্র দুটো প্রশ্ন পড়বা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য আর 91 সালের নির্বাচনের যে ফলাফল, যেটা আমি বললাম ওইটা, আর এখন যেটা বলবো সেটা। এর বাইরে তোমার আর কিছু করতে হবে না। ঠিক আছে? জাস্ট এই নির্বাচনটা, এই পেজটা একটুখানি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা পড়বা, তোমার আর কিছু পড়তে হবে না। এতটুকু তো মনে থাকবে যে এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, এতটুকু তো পারবা নাকি? জি স্যার। Yes, স্যার। আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন যেখানে ছিলাম। এই যে পরেরটা দেখালাম যে এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ বা এটা গণতন্ত্রের মাইল ফলক কেন। 1 নম্বর পয়েন্ট লেখো, এই নির্বাচনটা কেন ইতিহাসে মাইল ফলক, এই নির্বাচনের গুরুত্ব গণতন্ত্রের পথকে প্রশস্ত করে, গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ। যাই আসুক, তোমার এটা লিখতে হবে। 1 নম্বর লেখো, গণতন্ত্রের প্রত্যাবর্তন। গণতন্ত্রের প্রত্যাবর্তন। গণতন্ত্রের, লিখেছি স্যার। লিখেছ? গণতন্ত্রের জি স্যার। প্রত্যাবর্তন যেটা বললাম, এটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যে দীর্ঘ 9 বছর ক্ষমতা ছিলেন, এবং তিনি কিন্তু ক্ষমতা থেকে যেতে চাচ্ছিলেন না, তাকে এই সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওনাকে সরিয়ে কিন্তু একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনটাই হচ্ছে 1991 সালের নির্বাচন। ঠিক আছে, তার মানে এর আগে কিন্তু এরশাদ সাহেবের সময় আমরা যেটা বলি যে এটা হচ্ছে একটা স্বৈর শাসক ছিলেন ইত্যাদি এক্স ওয়াই জেড, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না কে কেমন ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে এর পরে, এরশাদ সাহেবের পরে, অর্থাৎ তিনি যে দীর্ঘ 9 বছর ক্ষমতায় ছিলেন, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থাকে সাপোর্ট করে না। আমাদের নিয়ম কি? 5 বছর পর পর নির্বাচন দেয়া। তার মানে এই 1991 সালের নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো গণতন্ত্রে প্রত্যাবর্তন করে। সবাই লিখতে পেরেছো?
দুই Yes, নাম্বারটা sir. লেখো, নিরপেক্ষ নির্বাচন। 2 নাম্বারটা লেখো নিরপেক্ষ নির্বাচন। অর্থাৎ 1991 সালের যে নির্বাচন, এই নির্বাচনটা ছিল অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এবং এই পার্লামেন্টটাও একটা দুর্দান্ত পার্লামেন্ট ছিল, কারণ দেখো এখানে বিএনপির আসন হচ্ছে 140। তার মানে এখনকার মতো যে আমাদের যতগুলো আসন পেয়েছে এবার বিএনপি, এতগুলো আসন পায়নি। সবসময় বিরোধী দল শক্তিশালী হয় যদি 100-র বেশি আসন পায়। ঠিক আছে, 100-র বেশি আসন যদি বিরোধী দল পায়, তাহলে সেই পার্লামেন্ট অনেক বেশি শক্তিশালী হয়। আর যদি কোনো দল 2/3 আসন পেয়ে যায়, তাহলে তারা তো সংবিধান সংশোধন করতে পারে, অর্থাৎ তাদের মতো করে দেশটা পরিচালনা করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু বিরোধী দলের সংখ্যা, আসন যদি বেশি হয়, তাহলে কিন্তু তারা এই কাজটা আর করতে পারে না। এটা 1991 সালের নির্বাচনে ছিল। লিখতে পেরেছো? 3 নাম্বার লেখো সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন। সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন। সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন। লিখতে পেরেছো? স্যার। সংসদীয় পদ্ধতিটা বুঝতে পেরেছো? এই যে 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, নির্বাচনে জনগণ ভোট দিচ্ছে, স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ পাচ্ছে, কোনো সামরিক প্রতিবন্ধকতা নেই, কেউ বাধা দিচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ সংসদীয় পদ্ধতি যেটা, আমরা এই সংসদীয় সরকারের আর একটা নাম কি বলতো? মন্ত্রী পরিষদ শাসিত মন্ত্রিপরিষদ সরকার। শাসিত সরকার। হ্যাঁ, এটা কি? যেখানে শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, সেটাকে আমরা কি বলি? সংসদীয় সরকার বা ম- মন্ত্রী পরিষদ শাসিত মন্ত্রিপরিষদ শাসিত শাসিত সরকার। সরকার। অর্থাৎ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো এই সংসদীয় পদ্ধতিটার পুনঃপ্রবর্তন হয়। মানে এখন থেকে শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে, এই পদ্ধতিটা চালু হয়। 4 নাম্বার লেখো রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। আমি বারবার বলছি, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা পড়বেই, ইনশাল্লাহ এই প্রশ্ন পড়বেই। তুমি নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, এই নির্বাচনের ফলাফল আর এই 91 নির্বাচনের গুরুত্ব পড়ে যাও, তোমার আর কিচ্ছু লাগবে না। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। 1991 সালের নির্বাচনের আগে এই হোসাইন মোহাম্মদ এরশাদকে সরানোর জন্য দেশব্যাপী যে পরিমাণ আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি হয়েছে, এই জিনিসগুলো এই নির্বাচনের পরে বন্ধ হয়ে একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এবং দেখেছো, ওই যে নূর হোসেন স্কয়ার নাম শুনেছো ঢাকার? এই যে গণতন্ত্র মুক্তি Yes, পাক, sir. এটা খালি গায়ে বুকে লিখে যে একটা বাচ্চা নিহত হলো, মনে আছে? এটা কিন্তু এই নির্বাচনের আগে, গণতন্ত্র মুক্তি পাক। লিখতে পেরেছো? স্বৈরাচার নিপাত না, রাইট, গণতন্ত্র নিপাত মুক্তি। যাক, মুক্তি পাক। এটা কিন্তু ওইটাই। পরে 5 নাম্বারটা লেখো গণ আন্দোলনের সফলতা। গণ আন্দোলনের সফলতা। গণ আন্দোলনের সফলতা। লিখতে তা পেরেছো? লিখেছি। হ্যাঁ, এবার নাও, তুমি এত সময় ধরে লিখেছো, আমি সব তোমার মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে এই অধ্যায়ের প্রশ্ন। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন নেই। এখন যেটা করতে হবে, এর বাইরে তোমার আর কিছু করার দরকার নাই। এখন কি সমস্যা হবে আর? এগুলো তোমার কিছু করতে হবে না, এগুলো তোমার কিছুই লাগবে না। এখন আমাকে বলো, এখান থেকে তোমার কোনো সমস্যা হবে কি না? কি কি পড়লাম আবার একটু মিলাও। প্রথমে পড়েছিলাম নির্বাচন কি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. নির্বাচন কি? নির্বাচন কি? প্রার্থী বাছার প্রক্রিয়া। এরপরে পড়েছিলাম কি, নির্বাচক মণ্ডলী কি, অর্থাৎ নির্বাচনে যারা ভোট প্রদান করে, যারা প্রতিনিধি বাছাই করে, তাদেরকে আমরা নির্বাচক মণ্ডলী বলি। এরপরে প্রশ্ন ছিল সার্বজনীন ভোটাধিকার কি, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে যখন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটাকে আমরা সার্বজনীন ভোটাধিকার বলি। তাই তো?
এরপরে কি প্রশ্ন ছিল বলতো? গণভোট কি? এরপরে একটা এরপরে একটা প্রশ্ন ছিল, গণভোট কি? লিখতে পেরেছিলে? ওটা ওটা লিখেছিলে? এই জি স্যার। গণভোটের ইংরেজি কিন্তু রেফারেন্ডাম। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে রাষ্ট্রীয় বা জাতীয় বা সাংবিধানিক কোনো বিষয়ে সরাসরি জনগণের ভোট নেওয়া হয়, যেমন আমরা এবার দিয়েছিলাম, তাই না? এটা হচ্ছে গণভোট। এরপরে পড়েছিলাম নির্বাচন কমিশনের গঠন, মনে আছে কয়জন নিয়ে? পাঁচজন। নির্বাচন কমিশন 5 জন। একজন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, আর 4 জন হচ্ছে, আর অন্যান্য অনধিক 4 জন নির্বাচন কমিশনার। মোট 5 জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন সংসদ আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে? 118। 118। এক- 118। 118। এক ব্যক্তি এক ভোট মানে কি? একজন ব্যক্তি শুধুমাত্র একটাই ভোট দিতে পারে। এটা হচ্ছে এক ব্যক্তি এক ভোট। আচ্ছা, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ কি? বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, অনেকগুলো কাজ আছে তাই না? নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, প্রার্থী যাচাই বাছাই করা, তারপর তার মনোনয়ন হচ্ছে নিশ্চিত করা, নির্বাচনের ফলাফলগুলো কালেক্ট করা, সেগুলো ঘোষণা করা, তাই না? বা টোটাল ভোটার তালিকা প্রস্তুত করা, বাংলাদেশের সমস্ত বাংলাদেশকে যে নির্বাচনী আসনে বিভক্ত করা, এই কাজগুলো হচ্ছে তাদের কাজ। ঠিক আছে, গেল। এই অধ্যায়ে আর কোনোই প্রশ্ন নেই, তোমার পড়ার মতো আর কোনো প্রশ্নই করতে হবে না। আমি শুধু কয়েকটা এমসিকিউ বলি, এটা এখনই পড়ে শেষ করো, আর কিছুই লাগবে না। 1 নম্বর প্রশ্ন, কত বছর বয়স্ক নাগরিক বাংলাদেশে ভোটাধিকার লাভ করে? স্যার 18 বছর। সবাই? কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, পরে প্রশ্ন, গণভোট কি? হ্যাঁ বা না ভোট? গণভোট সবসময় হ্যাঁ বা না ভোট হয়। গণভোটের প্রশ্ন থাকে, নিচে হ্যাঁ অথবা না হয়। যদি গণভোটের অপশনে থাকে ক হ্যাঁ বা না ভোট, খ জনগণের ভোট, গ সার্বজনীন ভোট, ঘ গণতন্ত্রের ভোট, উত্তর হবে হ্যাঁ বা না ভোট। ঠিক আছে, পরে প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে? কেউ কি বলতে পারবা? লেখো 1979 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় 1979 সালে। স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম গণভোট হয় 1979 সালে। লিখতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। কত ইয়েস সাল স্যার। বললাম? কত সাল বললাম? 1979। মুখস্থ করে ফেলো। এটা কিন্তু আসবে পরীক্ষায়, কেন বলো তো? কারণ এবার কিন্তু গণভোটটা বেশ আলোচনা ছিল। ঠিক আছে, সর্বপ্রথম গণভোট হয়েছিল 1979 সালে। 79 এটা সালে। কে করেছিল জানো? জিয়া রহমান। ঠিক আছে, গেল। জি স্যার। এখান থেকে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমাকে একটুখানি বলো তো, ধরো তোমরা এখানে যারা আছো, এদের ভিতরে যে কোনো একজন, তোমরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আসন্ন নির্বাচনে ভোট দানের জন্য তুমি একটা অফিসে গেলে, অফিস তাকে একটা পরিচয় পত্র দেয়, তাহলে তুমি কোন অফিসে গিয়েছিলে? স্যার, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। কমিশন। নির্বাচন কমিশন, এটা গেল। বাংলাদেশে এখন পর্যন্ত কতবার নির্বাচন হয়েছে? এটা কততম নির্বাচন ছিল? স্যার 18। 13তম। 13। 13তম, ত্রয়োদশ। 13। 13। 13তম, নোট করো। 13তম নির্বাচন যেটা হয়ে গেল, আমি যেটা বলছি তুমি শুধু চোখ বন্ধ করে এটা পড়ো। বাংলাদেশে এখন এই এই যে নির্বাচনটা হলো, এটা হচ্ছে ত্রয়োদশ নির্বাচন। ঠিক আছে, ওকে। আর হচ্ছে, ও, 1991 সালে নির্বাচনে জাতীয়তাবাদী দল কয়টা আসন পেয়েছিল বলেছিলাম? 140টা না? ইয়েস জি স্যার, স্যার। 140টা। 40টা আসন পেয়ে জয়লাভ করেছে। এটা এটা একটু নোট করো, কারণ এখন বিএনপি সরকার ক্ষমতায়, তো একটু রেডি থাকো। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস একটুখানি জেনে রাখো, তোমার আর কিছুই পড়তে হবে না এই অধ্যায় থেকে, এমসিকিউ জ্ঞানমূলক
রচনামূলক আমি যা বলেছি এগুলাই, এর বাইরে তোমার কিছু করতে হবে না। আরেকটা জিনিস একটুখানি তুমি শুধু শুনে রাখো জানার জন্য, যে তত্ত্বাবধায়ক সরকার কি। তত্ত্বাবধায়ক সরকার কি এটা নাম শুনেছো? শোনো, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচনের আগে একটা অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার গঠন করা হয়, যাদের দায়িত্বই থাকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই নির্বাচনে যাতে সকলে ভোট দিতে পারে। কোনো একটা দলের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচনে সেই দল তো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কি বলো? করবে না? এই জন্য এমন একটা ব্যক্তিদেরকে নিয়ে এটা গঠন করা হয়, যাতে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে সাপোর্ট না করে। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। ঠিক আছে? অর্থাৎ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য গঠিত একটা সরকার। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। এর বাইরে আমি যেগুলো বলেছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি যেটা বলেছি তুমি শুধু এটাই রেডি করো। তোমার আজকের কাজ হচ্ছে শুধু এটাই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, 1991 সালের নির্বাচনের ফলাফল, আর 1991 নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ, আর এই যে এমসিকিউ 4-5টা বললাম, আর জ্ঞান অনুধাবন, এর বাইরে নট এ সিঙ্গেল কোশ্চেন তোমার পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে? জি স্যার। এইটুকু পড়ে শেষ করো। এরপরে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। মাত্র দুটো পড়বো, ওখান থেকে কমন পাবো ইনশাল্লাহ। শুধু পড়তে থাকো, যেটা বলি এটা শোনো, এর বাইরে কিছু পড়ার তোমার দরকার নেই। তুমি সবকিছু কমন পেয়ে যাবা। তুমি শুধু দেখবা তুমি লিখে শেষ করতে পারবা না। যেদিন যে টাস্কটা দেই এটা একটু শুধু শেষ করো, আর এটা কালকের জন্য রেখে দিও না। এটা এখন বসে জাস্ট আধা ঘন্টা সময় দাও, এটা তোমার কভার হয়ে যাবে। এখান থেকে ঠিক 30 মিনিট পড়ো, দেখো তোমার এখনই এই অধ্যায় শেষ। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে বলো? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করি। ওকে স্যার। ঠিক আছে। আসসালামু সবাই ভালো আলাইকুম থাকো। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।